রাগে তার সর্বাঙ্গ জ্বলে গেল। তিনি রাজসভার মাঝখানে মান্ডলিককে ডেকে বললেন, এই রে ভাইয়া, বুড়ো হয়ে কি তুই পাগল হয়েছিস? বাপের রাজ্য তো ছেলে পায়, ছেলে তো পায়, তোর তো ছেলে হলো না। তোর পরে তো আমি রাজা হব রে, আমি রাজপুতের ছেলেকে তুই পিড়ে বসালি কি করে? মান্ডলিক বললেন, ভাইজি ভাইজি, ঠান্ডা হ, ঠান্ডা হ। ভাইরাজ বললেন, ঠান্ডা হব যেদিন তোরে আগুনে পড়াবো সেদিন। এই বলে মান্ডলিকের ভাইজি রাগে ফুলতে ফুলতে রাজসভা থেকে বেরিয়ে গেলেন। মান্ডলিক বললেন, দূর হ, দূর হ, আজ হতে তুই আমার শত্রু হলি। তারপর সোজা হয়ে সিংহাসনে বসে গুহকে নিজের কোলে তুলে নিয়ে সমস্ত ভীর সদস্যদেরকে ডেকে গুহুর কপালে হাত দিয়ে শপথ করালেন। নমস্কার, আজ আপনারা শুনবেন টিম মেঘ শিউনিক এন্টারটেনমেন্টের পরিচালিত অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনী থেকে নেওয়া গল্প গোহ। অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 1871 সালের 7ই অগস্ট এবং মৃত্যু 1951 সালের 5ই ডিসেম্বর। 1929 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টর অফ লিটারেচার ডিগ্রি পেয়েছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে শকুন্তলা, ক্ষীরের পুতুল, রাজকাহিনী, ভূতপুরীর দেশে ইত্যাদি জনপ্রিয়। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, গোহ। প্রকাণ্ড বটগাছের মাঝে পাতায় ঢাকা ছোট ছোট পাখিদের বাসাটি যেমন, গগনস্পর্শী বিন্ধ্যাচলের কোলে চন্দ্রাবতী শ্বেতপাথরের রাজপ্রাসাদও তেমনই সুন্দর, তেমনই মনোরম ছিল। ম্লেচ্ছাদের সঙ্গে যুদ্ধের কিছুদিন পূর্বে শিলাদিত্য একদিন জুনকতক রাজপুতকে সঙ্গে দিয়ে চন্দ্রাবতীর কন্যা গর্ভবতী রানী পুষ্পবতীকে সেই চন্দ্রাবতীর রাজপ্রাসাদে বাপ মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তার মনে বড়ই ইচ্ছা ছিল যুদ্ধের পর শীতকালটা বিন্ধ্যাচলের শিখরে নির্জন সেই শ্বেতপাথরের প্রাসাদের রানী পুষ্পবতীকে নিয়ে আরামে কাটাবেন। তারপর রানীর ছেলে হলে দুজনে একসঙ্গে রাজপুত্রকে কোলে করে বল্লভীপুরে ফিরে আসবেন। কিন্তু হায়, বিধাতা সে সাধে বাঁধ সাধলেন। বিধর্মী শত্রুর বিষাক্ত একটা তীর তার প্রাণের সঙ্গে যুক্ত হয়ে বুকের সমস্ত আশা বিদীর্ণ করে বাহির হয়ে গেল। শিলাদিত্য যুদ্ধে প্রাণ হারালেন। তার আদরের মহিষী পুষ্পবতী চন্দ্রাবতীর সুন্দর রাজপ্রাসাদে একাকিনী পড়ে রইলেন। বিন্ধ্যাচলের গায়ে রাজ অন্তপুরের যেদিকে পুষ্পবতীর ঘর ছিল, ঠিক তার সম্মুখে পাহাড় থেকে 50 গজ নিচে বল্লভীপুরের পাকা রাস্তা যায়। পুষ্পবতী সেবার চন্দ্রাবতীতে এসে যত্ন করে নিজের ঘরের ঠিক সম্মুখে দেওয়ালের মতন সমান পাহাড়ের গায়ে 25 গজ ওপরে যেন শূন্যের মাঝখানে একটি শ্বেত পাথরের বারান্দা বসিয়েছিলেন। সেইখানে বসে রাস্তার দিকে চেয়ে তিনি প্রতিদিন একখানি রূপোর চাদরে, সোনার সুতোয়, সবুজ রেশমে, সবুজ ঘোড়ায় চড়া সূর্যের মূর্তি সোনার ছুঁচ দিয়ে সেলাই করতেন। আর মনে মনে ভাবতেন, মহারাজা যুদ্ধ থেকে ফিরে এলে পাখির পালকের হালকা সেই পাকড়িটি মহারাজার মাথায় নিজের হাতে বসিয়ে দেব। তারপর দুজনে মিলে 25 গজ ভাঙনের গায়ে পাতলা সেই মেঘের মতন সাদা শ্বেত পাথরের বারান্দায় বসে মহারাজের মুখে যুদ্ধের গল্প শুনব। মাঝে মাঝে পুষ্পবতী দেখতেন সেই বল্লভীপুরের রাস্তার বহু দূরে একটি বল্লমের মাথা ঝকঝক করে উঠত। তারপর কালো ঘোড়ার পিঠে বল্লভীপুরের রাজদূত দূর থেকে হাতের বল্লম মাটির দিকে নামিয়ে
অন্তঃপুরের বারান্দায় রাজরানী পুষ্পবতীকে প্রণাম করে তীর বেগে চন্দ্রাবতীর সিংহদ্বারের দিকে এগিয়ে যেতেন। যেদিন দাসীর হাতে মহারাজা শিলাদিত্যের চিঠি পুষ্পবতীর কাছে আসত, পুষ্পবতী সেদিন সমস্ত কাজ ফেলে শূন্যের ওপরে সেই বারান্দায় মহারাজার চিঠি হাতে বসে থাকতেন। সেই আনন্দের দিনে যখন কোনো বুড়ো জাট গান গেয়ে মাঠের দিকে যেতে যেতে কোনো রাখাল বালক পাহাড়ের নিচে ছাগল চড়াতে চড়াতে চন্দ্রাবতীর রাজকুমারীকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করত, তখন পুষ্পবতী কারোর হাতে এক ছোড়া পান্নার চিক, কারোর হাতে বা এক গোছা সোনার মল ফেলে দিতেন। রাজকুমারীর প্রসাদ মাথায় ধরে হাজার হাজার আশীর্বাদ করতে করতে সেই সকল রাজভক্ত প্রজারা সকালবেলা কাজে যেত। সন্ধ্যাবেলা সেই রাজদূত কালো ঘোড়ার পিঠে বল্লম হাতে মহারানীর পুষ্পবতীর চিঠি নিয়ে বল্লভীপুরে ফিরে যেত। পুষ্পবতী নিস্তব্ধ সন্ধ্যায় পাহাড়ে পাহাড়ে কালো ঘোড়ার খুঁড়ের আওয়াজ অনেকক্ষণ ধরে শুনতে পেতেন। কখনো কখনো বুড়ো জাটের মেঠো গান, আর সেই সঙ্গে রাখাল বালকের মিষ্টি সুর সন্ধ্যার হাওয়ায় ভেসে আসত। বাঁশির ধার আবেগ কথা মরুর মতন ক্ষুদ্রতা তোমার সঙ্গে বন্ধু। তারপর বিন্ধ্যাচলের শিখরে বিন্ধ্যাবাসিনী ভবানীর মন্দিরে সন্ধ্যা পুজোর ঘোর ঘণ্টার আওয়াজ বেজে উঠত। তখন পুষ্পবতী মহারাজের সেই চিঠিখানা খোঁপার ভেতরে লুকিয়ে পাটের শাড়ি পরে দেবীর পূজায় বসতেন, আর মনে মনে বলতেন, হে মা চামুণ্ডে, হে মা ভবানী, মহারাজকে ভালোই ভালো যুদ্ধ থেকে ফিরিয়ে আনো মা। ভগবতী, আমার যে ছেলে হবে সে যেন মহারাজের মতো তেজস্বী হয়, আর তারই মতো যেন নিজের রানীকে খুব ভালোবাসে মা, খুব ভালোবাসে। হায়, মানুষের সকল ইচ্ছা যে পূর্ণ হয় না। পুষ্পবতীর রাজার মতন ছেলে পেয়েছিলেন বটে, কিন্তু তার মনে যে বড় স্বাদ ছিল। সে শ্বেত পাথরের বারান্দায় বসে মহারাজার মুখে যুদ্ধের গল্প শুনবেন। তার যে বড় স্বাদ ছিল নিজের হাতে মহারাজার মাথায় হাওয়ার মতন পাতলা সেই সুন্দর চাদরখানি জড়িয়ে দেবেন। সে স্বাদ আর পূর্ণ হলো না। তার সেই মনের ইচ্ছা মনেই রইল। এ জন্মে মহারাজার সঙ্গে আর দেখা হলো না। যেদিন বল্লভীপুরের শিলাদিত্য যুদ্ধে প্রাণ দিলেন, সেই দিন চন্দ্রাবতীর রাজপ্রাসাদে রানী পুষ্পবতী মায়ের কাছে বসে রূপোর চাদরে ছুঁচের কাজ করছিলেন। কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। কেবল সূর্যমূর্তির নিচে সোনার অক্ষরে শিলাদিত্যের নামটি লেখায় বাকি ছিল মাত্র। পুষ্পবতী যত্ন করে নিজের কালো চুলের চেয়েও মিহি, আগুনের চেয়েও উজ্জ্বল একখানি সোনার তার সরু হতেও সরু ছুঁচে পরিয়ে একটি ফুঁড় দিয়েছেন মাত্র। আর চাপা কলির মতন পুষ্পবতীর কচি আঙুলে সেই সোনার ছুঁচ বোলতার হুলের মতন বিঁধে গেল। যন্ত্রণায় পুষ্পবতীর চোখে জল এলো। তিনি চেয়ে দেখলেন, একটি রক্তের ফোঁটা জ্যোৎস্নার মতন পরিষ্কার সেই রূপোর চাদরে রাঙা এক টুকরো মণির মতন ঝকঝক করছে। পুষ্পবতী তাড়াতাড়ি নির্মল জলে সেই রক্তের দাগ ধুয়ে ফেলার চেষ্টা করলেন। জলের ছিটে পেয়ে সেই এক বিন্দু রক্ত ক্রমশ বড় হয়ে একটুখানি ফুলের গন্ধ যেরকম সমস্ত হাওয়াকে গন্ধময় করে তোলে, তেমনি পাতলা ফুরফুরে চাদরখানি রক্তময় করে ফেলে। সেই রক্তের দিকে চেয়ে পুষ্পবতীর প্রাণ কেঁদে উঠল। তিনি ছলো ছলো চোখে মায়ের দিকে চেয়ে বললেন, মা, আমাকে বিদায় দাও মা। আমি বল্লভীপুরে ফিরে যাই। আমার প্রাণ যে কেমন কেমন করছে মা। বুঝি মা সেখানে কি সর্বনাশ ঘটল? রাজরানী বললেন, আর কটা দিন থেকে যা মা, ছেলেটা হয়ে যাক না। পুষ্পবতী বললেন, না,
না না মা। সেদিন সন্ধ্যাবেলা বল্লভীপুরের ৮০ জন রাজপুত বীর আর দুটো ছোট উটের পিঠে নীল রেশমি মোড়া একখানি ছোট ডুলি বড় রাস্তা ধরে বল্লভীপুরের দিকে চলে গেল। চন্দ্রাবতীর রাজপ্রাসাদ শূন্য করে রাজকুমারী পুষ্পবতী বিদায় নিলেন। চন্দ্রাবতী থেকে বল্লভীপুর যেতে হলে প্রায় একটা প্রকাণ্ড মরুভূমি পার হতে হয়। মালিয়া পাহাড়ের নিচে বীরনগর পর্যন্ত চন্দ্রাবতীর পাকা রাস্তা, তারপর মরুভূমির ওপর দিয়ে আগুনের মতন বালি ভেঙে উঠে চড়ে বল্লভীপুর যেতে হয়, আর অন্য পথ নেই। পুষ্পবতী সেই মরুভূমির সম্মুখে এসে শুনতে পেলেন শিলাদিত্য আর বেঁচে নেই। বিধর্মী শ্লেচ্ছ বল্লভীপুরকে ধ্বংস করেছে। পুষ্পবতীর চোখের এক ফোঁটা জল পড়ল না, তার মুখে একটিও কথা সরল না। কেবল তার বুকের ভেতরের সম্মুখে সেই মরুভূমিটা ধুধু করতে লাগলো। তিনি লক্ষ লক্ষ টাকার হীরের গয়না গা থেকে খুলে বালিতে ছুঁড়ে দিলেন, সিথির সিঁদুর মুছে ফেললেন। তারপর উদাস প্রাণে বিধবার বেশ ধরে শিলাদিত্যের আদরের মহিষী পুষ্পবতী সন্ন্যাসীর মতন সেই মালিয়া পাহাড়ের প্রকাণ্ড গহ্বরে আশ্রয় নিলেন। মরুপাড়ে 10 দিন 10 মাস পূর্ণ হলে সন্ন্যাসিনী রানীর কোলে অন্ধকার গুহায় রাজপুতের জন্ম হল। নাম রইল গোহ। রানী পুষ্পবতী সেদিন বীরনগর থেকে তার ছোটবেলাকার প্রিয় সখী ব্রাহ্মণী কমলাবতীকে ডেকে পাঠিয়েছিলেন। সেই ৮০ জন রাজপুত বীরের সম্মুখে তার বড় সাধের রাজপুত্র গোহকে সঁপে দিয়ে বললেন, প্রিয় সখী, তোমার হাতে আমার গোহকে সঁপে দিলুম। তুমি মায়ের মতো একে মানুষ করো। তোমায় আর কি বলবো ভাই, দেখো রাজপুত্রকে কেউ না অযত্ন করে। আর ভাই, যখন চিতার আগুনে আমার এই দেহ ছাই হয়ে যাবে, তখন আমার সেই এক মুঠো ছাই কার্তিক পূর্ণিমায় কাশীর ঘাটে গঙ্গা জলে ঢেলে দিও, যেন আমাকে জন্মান্তরে আর বিধবা না হতে হয়। ঝরঝর করে কমলাবতীর চোখে জল পড়তে লাগলো। সেই দিন সন্ধ্যাবেলায় ৮০ জন রাজভক্ত রাজপুত চন্দন কাঠে চিতা জ্বালিয়ে চারিদিকে ঘিরে দাঁড়ালো। শিলাদিত্যের মহিষী, রাজপুত রানী, সন্ন্যাসিনী, সতী পুষ্পবতী হাস্য মুখে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন। দেখতে দেখতে ফুলের মতন সুন্দর পুষ্পবতীর কোমর শরীর পুড়ে ছাই হলো। চারিদিকে রব উঠল, কমলাবতী ঘুমন্ত গোহকে এক কোলে আর সেই এক মুঠো ছাই এক হাতে নিয়ে চোখের জল মুছতে মুছতে বীরনগরে ফিরে গেলেন। সঙ্গে সঙ্গে সেই ৮০ জন রাজপুত বীর রাজপুত্রকে ঘিরে সেই দিন থেকে বীরনগরে বাস নিল। চন্দ্রাবতীর রাজরানী অনেকবারই গোহকে চন্দ্রাবতীতে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বল্লভীপুরের তেজস্বী সেই রাজপুতের বীর দল গোহকে কখনোই ছেড়ে দেয়নি। তারা বলতেন, আমাদের মহারানী আমাদের হাতে রাজপুত্রকে সঁপে গেলেন, আমরাই তাকে পালন করব। বল্লভীপুরের রাজকুমার বল্লভীপুরের রাজপুতদের রাজা হয়ে এই মরুভূমিতেই থাকুন, এই তার রাজপ্রাসাদ। গোহ সেই বীরনগরের কমলাবতীর ঘরে মানুষ হতে লাগলো। কমলাবতী গোহকে ব্রাহ্মণের ছেলের মতো নানান শাস্ত্রে পণ্ডিত করতে চেয়েছিলেন, কিন্তু বীর সন্তান গোহর পড়াশোনা পছন্দ হতো না। তিনি বনে বনে, পাহাড়ে পাহাড়ে, কোনোদিনও বা ভিলেদের সঙ্গে ভিল বালকদের মতন, কোনোদিনও বা রাজপুতদের সঙ্গে রাজপুতের মতন,
কখনো ঘোড়ায় চড়ে, কখনো মরুভূমির ওপর সিংহের শিকারে, কখনো বা জাল ঘাড়ে বনে বনে হরিণের সন্ধানে ঘুরে বেড়াতেন। মালিয়া পাহাড়ের নিচে বীরনগর, সেখানে জ্বরশিষ্ট শান্ত নির্ব্রাহ্মণের বাস। আর পাহাড়ের ওপর যেখানে বাঘ ডেকে বেড়ায়, হরিণ চড়ে বেড়ায়, যেখানে অন্ধকারে সাপের গর্জন, দিবারাত্রি ঝর্ণার ঝরঝর, আশ্চর্য আশ্চর্য ফুলের গন্ধ, প্রকাণ্ড প্রকাণ্ড বনের ছায়া, সেখানে সেই সকল অন্ধকারের বনে বনে ভিলরাজ মান্ডলিক সাপের মতন কালো, বাঘের মতন জোরালো, সিংহের মতন তেজস্বী, অথচ একটি ছোট্ট ছেলের মতন সত্যবাদী, বিশ্বাসী, সরল প্রাণ ভিলের দল নিয়ে রাজত্ব করতেন। গুহ একদিন সেই সকল ভিল বালকের সঙ্গে ভিল রাজত্বে ঘোড়ায় চড়ে উপস্থিত হলেন। সেখানে বল্লম হাতে বাঘের ছাল পড়া হাজার হাজার ভিল বালক ঘোড়ায় চড়া সেই রাজপুত্র রাজকুমারকে ঘিরে বলে, মাদল বাজিয়ে নাচতে নাচতে ঘরে ঘুরে বেড়াতে লাগলো। ক্রমে সেই ছেলের পাল গহুকে নিয়ে রাজবাড়িতে উপস্থিত হলো। তখন খড়ের চালের রাজবাড়ি থেকে ভিলেদের রাজা বুড়ো মান্ডলিক বেরিয়ে এসে বললেন, হারে হারে, কোথায় রে তোদের নতুন রাজা? ছেলের পাল গহুকে দেখিয়ে দিলে। তখন সেই বুড়ো ভিল গহুকে অনেকক্ষণ ধরে দেখে বললেন, ভালো ভালো রে ভালো, নতুন রাজার কপালে তিলক লিখে দে। তখন এক ভিল বালক নিজের আঙুল কেটে বুড়ো রাজা মান্ডলিকের সামনে রক্তের ফোঁটা দিয়ে গুহের কপালে তিলক টেনে দিল। ভিলেদের নিয়মে সে তিলক মুছে দেয় এমন সাহস কারণ নেই। গুহ সত্যি সত্যি রাজা হয়ে ভিলেদের রাজসভায় বুড়ো রাজার কাঠের সিংহাসনে ঠিক নিচে একখানি ছোট্ট পীরের ওপর বসলেন। এই পীড়ে অনেক দিন শূন্য পড়েছিল, কারণ মান্ডলিক চিরকালীন নিঃসন্তান। তার এই দিন দুঃখী সামান্য প্রজা, তাদের ঘর আলো করা কালো বাঘের মতন ছেলে। কিন্তু হায়, রাজার ঘর চিরকালই অন্ধকার, চিরকালই শূন্য ছিল। সেদিন যখন সমস্ত ভিলেদের মধ্যস্থলে রক্তের তিলক পড়ে গুহ যুবরাজ হয়ে পীড়ে বসলেন, তখন বুড়ো মান্ডলিকের দুই চোখ সেই সুন্দর রাজকুমারের দিকে চেয়ে আনন্দে ভরে গেল। ভিলের রাজার এক ছোট ভাই ছিল। 10 বছর আগে নাকি কি জানি কি নিয়ে দু ভাইয়ের খুব ঝগড়া হয়েছিল। সেই থেকেই বিচ্ছেদ, দেখাশোনা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। গুহ যুবরাজ হবার দিন মান্ডলিকের ছোট ভাই হিমালয়ের পর্বত থেকে ভিল রাজত্বে হঠাৎ ফিরে এলেন। এসে দেখলেন রাজপুত্রের ছেলে যুবরাজের আসন জুড়ে বসে আছে। রাগে তার সর্বাঙ্গ জ্বলে গেল। তিনি রাজসভার মাঝখানে মান্ডলিককে ডেকে বললেন, এই রে ভাইয়া, বুড়ো হয়ে কি তুই পাগল হয়েছিস? বাপের রাজ্য তো ছেলে পায়, ছেলে তো পায়, তোর তো ছেলে হলো না। তোর পরে তো আমি রাজা হব রে, আমি রাজপুতের ছেলেকে তুই পিড়ে বসালি কি করে? মান্ডলিক বললেন, ভাইজি ভাইজি, ঠান্ডা হ ঠান্ডা হ। ভাইরাজ বললেন, ঠান্ডা হবর যেদিন তোরে আগুনে পড়াবো সেদিন। এই বলে মান্ডলিকের ভাইজি রাগে ফুলতে ফুলতে রাজসভা থেকে বেরিয়ে গেলেন। মান্ডলিক বললেন, দূর হ দূর হ, আজ হতে তুই আমার শত্রু হলি। তারপর সোজা হয়ে সিংহাসনে বসে গুহকে নিজের কোলে তুলে নিয়ে সমস্ত ভিল সদস্যদেরকে ডেকে গুহুর কপালে হাত দিয়ে শপথ করালেন, যেন সেই দিনের পর থেকে সমস্ত ভিল সদস্য আপদে বিপদে সুখে দুঃখে গুহকে রক্ষা করে। গুহর শত্রু যেন তাদেরও শত্রু হয়। তারপর রাজসভা ভঙ্গ হলো। অনেক আমোদ আহ্লাদ করে গুহ বীরনগরে ফিরে গেল।
সেই দিন কি এক ভেবে গভীর রাত্রে ভিলরাজ মান্ডলিক গোহের কাছে চুপি চুপি গিয়ে বললেন, গহ গহ, আমি তোকে ছেলের মতো ভালোবাসি, তোকে আমি রাজা করেছি, তোর ছুরিখানা আমায় দে, আমি নিজের হাতে তোর শত্রুকে মেরে আসব। গোহ কোমর থেকে নিজের নাম লেখা ধারালো ছুরি খুলে দিলেন। ভিলরাজ সেই ছুরি হাতে বেরিয়ে পড়লেন। পাহাড়ের গায়ে যখন জোনাকি চলছে, ঝিঁঝি ডাকছে, দূরে দূরে দু একটা বাঘের গর্জনও শোনা যাচ্ছে, মান্ডলিক সেই ছুরি হাতে রাত দুপুরে ভাই রাজার দরজায় ঘা দিলেন। কারোর শব্দ নেই। ভিলরাজ ধীরে ধীরে ভাইয়ের ঘরে প্রবেশ করলেন। দেখলেন তার ছোট ভাই সামান্য ভিলের মতন মাটির ওপর এক হাতে মুখ ঢেকে পড়ে আছে। ভিলরাজের প্রাণে যেন হঠাৎ ঘা লাগলো। তিনি কালো পাথরের পুতুলটির মতন ছোট ভাইয়ের সুন্দর শরীরটা মাটির ওপর পড়ে থাকতে দেখে আর চোখে জল ধরে রাখতে পারলেন না। মনে মনে ভাবলেন, আমি কি নিষ্ঠুর! হায়, ছোট ভাইয়ের রাজ্য প্রেকে দিয়েছি, আবার কিনা শত্রু ভেবে ঘুমন্ত ভাইকে মারতে এসেছি। মান্ডলিক 20 বছরের সেই ভীর রাজকুমারের মাথার শিহরে বসে ডাকলেন, ভাইয়া। কোনো উত্তর পেলেন না। তখন বুড়ো রাজা ছোট ভাইয়ের মুখের কাছে মুখ রেখে তার কুঁকড়া চুলে হাত বুলিয়ে বললেন, ভাইয়া, রাগ করেছিস? ভাইয়া, আমার সঙ্গে কথা কইবি নে ভাইয়া? আমি তোর জন্য হিমালয় আধখানা জয় করে রেখেছি, সেখানে তোকে রাজা করব। তুই উঠে বস, কথা ক, কথা ক। রে ভাই, কেন তুই এই 10 বৎসর আমায় ছেড়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ালি? কেন আমার কাছে চোখে চোখে রইলি নে ভাইয়া? আমি কি সাধ করে রাজপুতের ছেলেকে ভালোবেসেছি? তুই ছেড়ে গেলে আমার যে আর কেউ ছিল না। সে সময় গোহ যে আমার শূন্য ঘর আলো করেছিল। ভাই ওঠ, আমি তোর রাজত্ব কেড়ে নিয়েছি, আবার তোকে শত্রু বলে মারতে এসেছি। এই নে ভাইয়া, এই নে ছুরি খানা নে, আমার বুকে বসিয়ে দে। সব গোল মিটে যাক, সব গোল মিটে যাক। মান্ডলিক ভাইয়ের হাতে ছুরিখানা জোর করে গুঁজে দিলেন। ধারালো ছুরি ভাইরাজের মুঠো থেকে খসে পড়ল। পুরো রাজা চমকে উঠলেন। ছোট ভাইয়ের গাটা যেন বড়ই ঠান্ডা বোধ হলো। কান পেতে শুনলেন, নিঃশ্বাসের শব্দ নেই। তিনি ভায়া ভায়া বলে চিৎকার করে উঠলেন, ভাইয়া, 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 ভাইয়া। তারপর সমস্ত রাগ মাটির ওপর মরা ভাইকে ছেড়ে রাজ সিংহাসনের গোহের ওপর গিয়ে পড়ল। গোহ যদি না থাকতো তবে তো আজ প্রায় 10 বছর পর তিনি তার ভাইকে বুকে ফিরে পেতেন। তবে কি আজ ভিল রাজকুমার রাজ্যহারা হয়ে রাগে দুঃখে বুক ফেটে মারা পড়ত? মান্ডলিক অনেকক্ষণ ধরে ছোট ভাইয়ের বুকে হাত বুলিয়ে দিলেন, কিন্তু হায়, খাঁচা ফেলে পাখি যেরকম উড়ে যায়, তেমনি সেই ভিল বালকের সুন্দর শরীর শূন্য করে প্রাণ পাখি অনেকক্ষণ আগেই উড়ে গেছে। মান্ডলিক আর সেই ঘরে থাকতে পারলেন না। ছুরি ফেলে সদর দরজা খুলে বাইরে দাঁড়ালেন। তার প্রাণ যেন কেঁদে কেঁদে বলতে লাগলো, গোহরে, তুই কি করলি রে? আমার রাজ্য নিলি, রাজ সিংহাসন নিলি, ভাই ভাই বিচ্ছেদ ঘটালি। গোহ, তুই কি শেষে আমার শত্রু হলি রে? গোহ,
হঠাৎ রাস্তা দিয়ে দুটি ভিল মেয়ে গলা জড়াজড়ি করে চলে গেল। একজন বলে গেল, আহা কি সুন্দর রাজা, দেখেছিস ভাই? আর একজন বলল, নতুন রাজাটা যখন আমার হাত ধরে নাচতে লেগেছিল তখন তার মুখখানা যেন চাঁদ পাড়া দেখলাম বটে। মান্ডলিক নিঃশ্বাস ফেলে ভাবলেন, হায় হায়, এরই মধ্যে আমার প্রজারা পুরো রাজাটাকে ছেঁড়া কাপড়ের মতো ছিঁড়ে ফেলছে। হায় হায়। ভিল রাজার মনে হলো যেন পৃথিবীতে তার আর কেউ নেই। তিনি শূন্য মনে পূর্ণিমার চাঁদের দিকে চেয়ে রইলেন। সেই সময় কালো ঘোড়ায় চড়ে দুজন রাজপুত ভিল রাজার সামনে দিয়ে চলে গেল। একজন বলল, আচ্ছা ভাই, রাজকুমার সুদিনে ভিল রাজত্বের সিংহাসনে না বসে সকলের সামনে যুবরাজের আসনে কেন বসে রইলেন? অন্যজন বলল, গোহ প্রতিজ্ঞা করেছেন যতদিন বুড়ো রাজা বেঁচে থাকবেন ততদিন তিনি যুবরাজের মতো তার পায়ের কাছে বসবেন। মান্ডলিকের প্রাণ যেন আনন্দে পরিপূর্ণ হলো। তিনি হাসি মুখে মনে মনে বললেন, ধন্য ধন্য গো, ধন্য তোর ভালোবাসা। হঠাৎ সেই অন্ধকারে কার নিঃশ্বাসের শব্দ শোনা গেল। মান্ডলিক ফিরে দেখলেন ছোট ভাইয়ের প্রকাণ্ড হিংস্র কুকুরটা নিঃশব্দে অন্ধকারে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। বুক যেন তার ফেটে গেল। তিনি বলে উঠলেন, আরে ভাই রে, ভাই রে, আমার ভাই রে, ভাই রে। তারপরেই পাহাড়ের ওপর আছাড় খেয়ে পড়লেন। পাথরের গায়ে লেগে গোহর সেই ছুরি শিকারী কুকুরের দাঁতের মতন ভিলরাজের বুকে সজোরে বিঁধে গেল। পাহাড়ে পাহাড়ে শিয়ালের পাল চেঁচিয়ে উঠল। পরের দিন সকালে একজন রাজপুত পাহাড়ের পথে বীরনগরে যেতে যেতে একটা জায়গায় দেখতে পেলেন ভিলরাজের রক্তমাখা দেহ, বুকে মহারাজ গোহের ছুরি বাঁধা। রাজপুত সেই ছুরি হাতে মহারাজ গোহর কাছে এসে বললেন, মহারাজ, করেছো কি? আশ্রয়দাতা চিরবিশ্বাসী ভিলরাজকে খুন করেছো? গোহ তৎক্ষণাৎ সেই রাজপুতের মাথা কেটে ফেলে দেওয়ার হুকুম দিলেন। তারপর সেই রক্তমাখা ছুরি কোমরে গুজে দু হাতে চোখে জল মুছে ভাই রাজার সঙ্গে প্রাণের চেয়েও প্রিয় মান্ডলিককে চিতার আগুনে তুলে দিয়ে সূর্য বংশের রাজপুত গোহ ভিল রাজত্বের রাজ সিংহাসনে বসে রাজত্ব করতে লাগলেন। শুনছিলেন টিম মেক্স ইউনিক এন্টারটেইনমেন্ট পরিচালিত অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোহ। পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী। বুড়ো মান্ডলিক অনির্বাণ কায়েত। কথক মান্ডলিকের ছোট ভাই অর্ঘ্য চক্রবর্তী। পুষ্পবতী ইন্দ্রাণী দে। রাজরানী সৌমিলি পাল। রাজপুতদের কণ্ঠে অর্চিষ্মান বণিক, অভিক ঘোষাল, নীল। তুই ভিল বালিকার কণ্ঠে দীপশিখা ঘোষ, অর্পিতা চক্রবর্তী। সাউন্ডস্কেপ ডিজাইন এবং পোস্টার ডিজাইনে অর্ঘ্য চক্রবর্তী। এডিটিং অনির্বাণ কায়েত। এই গল্পটা মানে আমাদের প্রেজেন্টেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করে সেই ভালো লাগাটাকে প্রকাশ করুন। বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে এবং বাকি সকলের সাথে শেয়ার করুন আমাদের এই গল্পটাকে। এবং আরও অনেক নতুন গল্পের খোঁজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন।
গল্পটা সম্পর্কে আপনাদের মনের ভাব একেবারে খোলা মনে কমেন্ট বক্সে প্রকাশ করুন। প্রতিটা কমেন্ট একেবারেই বহুমূল্য। আজকের মতো বিদায়। আগামী শুক্রবার টিম মেঘশিউনিক এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প।